1819 সালের মে মাস, কনস্ট্যান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তাম্বুল। হাগিয়া সোফিয়ার ঠিক পাশের একটি চত্বরে দাঁড়িয়ে আছেন এক আরব শাসক, নাম আবদুল্লাহ বিন সৌদ। তার হাত পা বাঁধা, চারপাশে ভিড় করা মানুষ, আর সামনে একজন জল্লাদ। কয়েক মুহূর্ত পরেই তাকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। তার সাথে তার 3 ছেলে আর 2 সঙ্গীকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে। যে সাম্রাজ্য তাকে এভাবে হত্যা করেছিল সেটির নাম অটোমান সাম্রাজ্য। এখন চলুন সময়টা বদলে দিই। 2026-এর 7ই আগস্ট। জায়গাটা এবার কনস্ট্যান্টিনোপল নয়, বরং সৌদি আরবের পবিত্র শহর মক্কা। সেখানে দাঁড়িয়ে আছেন 3 জন নেতা: সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তারা হাসি মুখে করমর্দন করছেন। তাদের সামনে একটি কাগজ, যেখানে সই হচ্ছে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি। 200 বছর আগে যে সাম্রাজ্য সৌদি রাজবংশকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ সেই সাম্রাজ্যের উত্তরসূরি রাষ্ট্র তুরস্ক সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্রে পরিণত হয়েছে। ইতিহাস কিভাবে এমন এক মোড় নিল, আর কেন ঠিক এই মুহূর্তে এই 3টে দেশ একসাথে হাত মেলাল, পুরো গল্পটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 200 বছরেরও বেশি সময়ের আগে, একটি যুদ্ধক্ষেত্রে। কিন্তু তার আগে আপনারা যদি ইতিহাস এবং জিওপলিটিক্স সম্পর্কে এরকমই আকর্ষণীয় ভিডিও চান, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। গল্পটা শুরু হয় আরব উপদ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত নিজাম অঞ্চলে। সেখানে 1744 সালের দিকে গড়ে উঠেছিল প্রথম সৌদি রাষ্ট্র, যার রাজধানী ছিল দিরাইয়া নামের একটি শহর। এই রাষ্ট্রের ভিত্তি ছিল আল সৌদ পরিবার আর একজন ধর্মীয় সংস্কারক, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের মধ্যে একটি জোট। এই জোট আরব উপদ্বীপের বিশাল অংশে তাদের কর্তৃত্ব ছড়িয়ে দেয়, এমনকি মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে। কিন্তু এই সম্প্রসারণে অটোমান সাম্রাজ্যের চোখে বিপজ্জনক মনে হয়েছিল। অটোমান সাম্রাজ্য তখন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শক্তি আর নিজেকে ইসলামের রক্ষক হিসাবে দাবি করত। তাদের চোখে আল সৌদ পরিবারের ক্ষমতা বৃদ্ধি মানেছিল তাদের নিজস্ব কর্তৃত্বের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। তাই অটোমান সুলতান মাহমুদ দ্বিতীয় তার শক্তিশালী মিশরীয় গভর্নর মুহাম্মদ আলী পাশাকে দায়িত্ব দেন এই নতুন রাষ্ট্রকে ধ্বংস করার। 1814 সালে আবদুল্লাহ বিন সৌদ যখন তার বাবার মৃত্যুর পর দিরাইয়ার আমির হিসেবে দায়িত্ব নেন, ততক্ষণে অটোমান বাহিনীতে ইতিমধ্যে আক্রমণ চালু করে দিয়েছে। তারা প্রথমে সমুদ্রপথে হিজাজ অঞ্চলে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে তারা নিজ সাম্রাজ্যের গভীরে প্রবেশ করে। 1818 সালে মুহাম্মদ আলী পাশার ছেলে ইব্রাহিম পাশা দিরাইয়া পর্যন্ত পৌঁছে যান এবং শহরটি অবরোধ করেন। দীর্ঘ লড়াইয়ের পর আত্মসমর্পণ করতে বাধ্য হয় সৌদিরা। আবদুল্লাহকে তার 3 ছেলে ও 2 সঙ্গী সহ বন্দী করা হয়, প্রথমে কারিওতে, তারপর কনস্ট্যান্টিনোপলে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে তিনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু সুলতান মাহমুদ দ্বিতীয় সেই আবেদন প্রত্যাখ্যান করেন। 1819 সালের মে মাসে হাগিয়া সোফিয়ার কাছে জনসমক্ষে তাদের শিরচ্ছেদ করা হয়। এইভাবেই শেষ হয় প্রথম সৌদি রাষ্ট্রের অধ্যায়। কিন্তু একটি বংশকে নিশ্চিহ্ন করা আর একটি ভাবাদর্শকে নিশ্চিহ্ন করা এক জিনিস নয়। আল সৌদ পরিবার আবার ফিরে আসে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে তারা দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে, যদি সেটিও পরে ভেঙে পড়ে। এরপর বিংশ শতাব্দীর শুরুতে তারা তৃতীয়বারের মতো চেষ্টা করে, আর এবার ব্রিটিশ সমর্থন নিয়ে। এই তৃতীয় রাষ্ট্রই ধীরে ধীরে আরব উপদ্বীপের বেশিরভাগ অংশে কর্তৃত্ব বিস্তার করে এবং শেষ পর্যন্ত জন্ম দেয় আধুনিক সৌদি আরবের, যা আমরা আজকে চিনি। একদিকে অটোমান সাম্রাজ্যের ভাগ্যও বদলে যায়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হয় আর সাম্রাজ্যটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার জায়গায় জন্ম নেয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র। এভাবে দুটি নতুন রাষ্ট্র, সৌদি আরব এবং তুরস্ক, একই শতাব্দীতে জন্ম নিলেও তাদের অতীত ইতিহাস ছিল রক্তাক্ত এবং সংঘাতের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুটি দেশই আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। তুরস্ক ন্যাটোতে যোগ দেয়, আর সৌদি আরব হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী মিত্র। তবে একই পক্ষে থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক কখনোই খুব উষ্ণ ছিল না। ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, স্মৃতি আর পশ্চিম এশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তাদের মধ্যে এক নতুন ধরনের দূরত্ব বজায় রাখে। 21বিংশ শতাব্দীতে এরদোগান তুরস্কে ক্ষমতায় আসার পর দৃষ্টি ক্রমশ ইসলামপন্থী রাজনীতির দিকে ঝুঁকতে থাকে। 2010-11 সালে যখন আরব বসন্তের বিক্ষোভ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ে, অর্থাৎ যখন সাধারণ মানুষ একনায়কতান্ত্রিক সরকারগুলোর বিরুদ্ধে রাস্তায় নামে, তুরস্ক সেই আন্দোলনকে সমর্থন করে। কিন্তু আরব এই একই বিক্ষোভকে দেখেছিল
একটু ভিন্নভাবে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য এই ধরনের গণ অভ্যুত্থান ছিল সরাসরি হুমকি, কারণ তা প্রমাণ করে দিতে পারত যে জনগণের ইচ্ছায় সরকার বদলানো সম্ভব। ফলে দুই দেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সম্পর্ক আরও তলানিতে ঠেকে 2018 সালে, যখন সৌদি সাংবাদিক ও রাজপরিবারের সমালোচক জামাল খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে নিহত হন। এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তোলে এবং দুই দেশের সম্পর্কে গভীর তিক্ততা যোগ করে। এরপর লিবিয়ার গৃহযুদ্ধের মতো একাধিক আঞ্চলিক সংঘাত তুরস্ক আর সৌদি আরব বিপরীত পক্ষকে সমর্থন করে, যা তাদের দূরত্ব আরও বাড়িয়ে তোলে। তাহলে প্রশ্ন হলো, এত গভীর অবিশ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস থাকা সত্ত্বেও এই দুই দেশ কীভাবে 2026 সালে এসে একই টেবিলে বসে প্রতিরক্ষা চুক্তিতে সই করল? উত্তরটা লুকিয়ে আছে গত কয়েক বছরে পশ্চিম এশিয়ায় ঘটে যাওয়া কয়েকটি নাটকীয় ঘটনায়। সৌদি আরবের নিরাপত্তা কৌশল বহু দশক ধরে দাঁড়িয়েছিল একটি সরল সমীকরণের উপর। আমেরিকা তাদের সুরক্ষা দেবে, আর তার বিনিময়ে সৌদি আরব বিশ্ববাজারে নির্বিঘ্নে তেল সরবরাহ করবে। এই বোঝাপড়া 40-এর দশকের শেষ ভাগ থেকেই চলে আসছিল, কিন্তু গত দশকে এই ভিত্তি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। এর একটি বড় কারণ হলো আমেরিকার গ্লোবাল ইম্পর্টেন্স বদলে যাওয়া। পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান শক্তির মোকাবিলায় ওয়াশিংটন তাদের মনোযোগ ধীরে ধীরে পশ্চিম এশিয়ার দিকে থেকে সরিয়ে নিতে থাকে। এর একটি স্পষ্ট প্রমাণ পাওয়া যায় 2019 সালে, যখন ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা চালায়। এত বড় একটি আক্রমণের পরও আমেরিকার প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে। রিয়াদের জন্য এটি ছিল একটি সতর্ক বার্তা। নিরাপত্তাটা আর আগের মতো নিরঙ্কুশ ছিল না, এমনই তাদের মনে হয়েছিল। এই উপলব্ধি থেকেই সৌদি আরব বিকল্প পথ খুঁজতে শুরু করে। 2023 সালে চীনের মধ্যস্থতায় তারা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি করে। এটি ছিল একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। সৌদি আরব বুঝতে পারছিল যে শুধু আমেরিকার ওপর ভরসা করে থাকা আর যথেষ্ট নয়। তবে আসল বাঁকটা আসে আরও পরে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল যে সামরিক অভিযান শুরু করে, তা ধীরে ধীরে একটি ব্যাপক আঞ্চলিক সংঘাতের রূপ নেয়। এই উত্তেজনার মধ্যেই সবচেয়ে বড় ধাক্কাটি আসে 2026 সালের 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বাহিনী ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার ব্যাপক হামলা চালায় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করে, আর এই আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে ওঠে শুধু ইসরায়েল আর মার্কিন ঘাঁটি নয়, বরং উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ, যার মধ্যে সৌদি আরবও ছিল। এই যুদ্ধ সৌদি আরবকে একটি কঠিন সত্যের মুখোমুখি করে। তারা এমন একটি অঞ্চলে বাস করে সেখানে সংঘাত যে কোনো মুহূর্তে তাদের নিজেদের সীমানার মধ্যে ছড়িয়ে পড়তে পারে, আর আমেরিকার নিরাপত্তার প্রতিশ্রুতি সবসময় যথেষ্ট নাও হতে পারে। এপ্রিলের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও অঞ্চল জুড়ে অস্থিরতা রয়েই যায়। ঠিক এই প্রেক্ষাপটেই সৌদি আরব তার নিরাপত্তা কৌশলে নতুন মাত্রা যোগ করার সিদ্ধান্ত নেয়। এই নতুন কৌশলের প্রথম বড় পদক্ষেপটি আসে 2025 সালের সেপ্টেম্বর মাসে, ইরান যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে। সৌদি আরব আর পাকিস্তান একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে রিয়াদে, যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল কথা ছিল সহজ কিন্তু শক্তিশালী। যে কোনো এক দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে সেটিকে দুই দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে গণ্য করা হতে পারে। এই চুক্তির পিছনে ছিল দুটি দেশের পরিপূরক প্রয়োজন। পাকিস্তান আর সৌদি আরবের সামরিক সম্পর্ক নতুন কিছু নয়। কয়েক দশক ধরেই পাকিস্তান সৌদি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছে, কিন্তু এবার সেই সম্পর্কের আনুষ্ঠানিক এক প্রতিরক্ষা জোটে রূপান্তর করা হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। যদিও চুক্তিতে সরাসরি পারমাণবিক ছাতার কথা উল্লেখ করা নেই, তবে মনে করা হয় এই সময় এই চুক্তি স্বাক্ষরের পেছনে একটি বার্তা ছিল, বিশেষ করে ইসরায়েলের প্রতি, যাকে দীর্ঘদিন ধরে অঞ্চলের একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তি বলে মনে করা হয়। এই চুক্তি পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরে সংকটে ভুগছে, আর সৌদি আরবের বিশাল তেল সম্পদ ও আর্থিক শক্তি তাদের জন্য মূল্যবান একটি অংশীদারিত্ব। পাশাপাশি এই চুক্তি পাকিস্তানকে পশ্চিম এশিয়ার একটি বৃহত্তর নিরাপত্তা ভূমিকা পালনের সুযোগ করে দেয়, যা তাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা। সৌদি পাকিস্তান চুক্তির কিছুদিন পরেই খবর আসতে শুরু করে যে তুরস্কও এই জোটে যোগ দিতে চায়। 2026 সালের জানুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে তুরস্ক এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য উন্নত পর্যায়ে আলোচনা চালাচ্ছে। আর অবশেষে 2026 সালের 7ই আগস্ট মক্কায় 3 দেশের নেতারা মিলিত হয়ে এই চুক্তি সই করেন, যার নাম দেওয়া হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি।
কেন তুরস্ক এই জোটে যোগ দিতে গেল? এর পিছনে একাধিক কারণ আছে। প্রথমত, তুরস্ক দীর্ঘদিন ধরেই পশ্চিম এশিয়ার একটি বড় ভূমিকা পালন করে আসছে। এমন একটি অঞ্চল যা সবসময় অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তারা ইতিমধ্যেই কাতারের সঙ্গে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে এবং সেখানে নিজেদের সেনা মোতায়েন করেছে। সৌদি আরবের সঙ্গে এই জোট তাদের এই আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দেয়। দ্বিতীয়ত, তুরস্কের নিজস্ব নিরাপত্তা উদ্বেগও কম নয়। ইসরায়েল 2023 সালের পর থেকে ক্রমশ সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠছে এবং একাধিক প্রতিবেশী অঞ্চলে বিমান হামলা ও সামরিক অনুপ্রবেশ চালাচ্ছে, বিশেষ করে সিরিয়ায়। তুরস্কের আশঙ্কা, ভবিষ্যতে তাদের সঙ্গেও সংঘাত বাঁধতে পারে। যদি তুরস্ক ন্যাটোর সদস্য, তবু তাদের মনে একটি গভীর সংশয় আছে। যদি ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বাধে, তাহলে ন্যাটোর যৌথ নিরাপত্তা নীতি কি সত্যিই কার্যকর হবে? যেহেতু ইসরায়েল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, এই অনিশ্চয়তায় তুরস্ককে বিকল্প নিরাপত্তা কাঠামো খুঁজতে বাধ্য করেছে। তুরস্ক এই জোটে নিয়ে আসে তাদের দ্রুত বিকাশমান সামরিক শিল্প, বিশেষ করে তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বজুড়ে সমাদৃত। এমনকি 2023 সালে সৌদি আরব তুর্কি নির্মিত ড্রোন কেনার জন্য একটি বড় চুক্তি স্বাক্ষর করেছিল, যেটিকে তুরস্ক তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি বলে অভিহিত করে। পাকিস্তান এই জোটে যে বিশেষ উপাদানটি নিয়ে আসে তা হলো তাদের ভারতের সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা। এটা আসলে পাকিস্তানের নিজস্ব একটি স্বার্থ চিন্তা। অবশ্য তিনটে দেশই নিজেদের স্বার্থ চিন্তা করেছে, কিন্তু বাকি দুটো দেশের অর্থনীতিও শক্তিশালী আছে, তার জন্য তারা নিজেদের স্বার্থের কথাটা ভেবেছে। পাকিস্তান কিন্তু সেরকম না। পাকিস্তান একটি ভালো পোষ্য, তারা ভালো পোষ্যের মতো এই জোটে অংশগ্রহণ করেছে, কারণ তাদের ভারত বিরোধিতা করতে হবে। 2025 সালের মে মাসে কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র বিমান সংঘর্ষ হয়। ভারত তার ভূখণ্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদ চাইছে এমন এক জোট যা তাদের প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের কূটনৈতিক অবস্থানকে সুরক্ষিত রাখবে। মানে এক কথায় বলতে গেলে তাদের জঙ্গি ঘাঁটিগুলো, যাতে পাকিস্তান নিজেদের জঙ্গি ঘাঁটিগুলো সেভ করতে পারে, তার জন্য তারা এই জোটে এসছে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে। এখন আসলে প্রশ্নে আসা যাক, এই মক্কা চুক্তি কি সত্যি একটি নেটোর মতো শক্তিশালী সামরিক জোট, নাকি মূলত প্রতীকী একটি পদক্ষেপ? ভবিষ্যৎ কি বলছে তাহলে? সামনের দিনগুলোতে কি হতে পারে? কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট বিবেচনা করা যেতে পারে। প্রথম সম্ভাবনা হলো অঞ্চলের অন্যান্য ছোট রাষ্ট্র, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ দেখাতে পারে। এতে জোটের ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব আরও বিস্তার পাবে। দ্বিতীয় সম্ভাবনা হলো প্রতিরক্ষা সহযোগিতা ক্রমে গভীর হতে থাকা। এর মধ্যে থাকতে পারে যৌথ সামরিক মহড়া, অস্ত্র উৎপাদনের সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান। এই ধরনের সহযোগিতা ধীরে ধীরে তিন দেশের সামরিক বাহিনীকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করতে পারে, এমনকি যদি প্রত্যক্ষ যুদ্ধে হস্তক্ষেপের প্রতিশ্রুতি সীমিত থেকেও যায়। তৃতীয় সম্ভাবনা হলো পাল্টা জোট গঠনের প্রবণতা। ভারত, ইসরায়েল, ইরান, ইউএই এই দেশগুলো নিজেদের নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য নতুন কূটনৈতিক বা সামরিক অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। এতে অঞ্চলে একাধিক প্রতিদ্বন্দ্বী জোট কাঠামো তৈরি হওয়া সম্ভব হয়ে যায়। সব মিলিয়ে ঘটনা প্রবাহ পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামোর একটি গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বহু দশক ধরেই এই অঞ্চলের নিরাপত্তা মূলত আমেরিকার নেতৃত্বে গঠিত ছিল। এখন আঞ্চলিক শক্তিগুলো নিজেরাই নিজেদের নিরাপত্তা কাঠামো তৈরি করতে শুরু করেছে। এই প্রবণতায় যদি অব্যাহত থাকে, তাহলে বলতে হবে এই জায়গার দেশগুলো আমেরিকান ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসার তাদের চান্সেস খুবই বেশি থাকে। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, এই চুক্তি কতটা গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাও কিন্তু উঠেই আসে। চুক্তির যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। এই ধরনের চুক্তিগুলিও ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বেশ প্রতীকী চিহ্ন বহন করে, বেশ একটা সিম্বলিক, কিন্তু আসলে কোনো কাজ না। এগুলো মূলত একটি বার্তা দেয় বহিঃশত্রুর প্রতি। বাস্তবে প্রতিটি পরিস্থিতিতে সরাসরি সামরিক হস্তক্ষেপের নিশ্চয়তা দেয় না। কারণ লক্ষ্য করার বিষয় হলো এই তিনটি দেশ ইতিমধ্যেই একে অপরের পাশাপাশি একাধিক সংঘাতের মুখোমুখি হয়েছে, অথচ কোনো পক্ষই সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি। সৌদি পাকিস্তান চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সঙ্গে একাধিকবার সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে, কিন্তু সৌদি আরব সেখানে কোনো ভূমিকা রাখেনি। একইভাবে সৌদি আরব যখন ইরান আর হাউতিদের বারবার আক্রমণের শিকার হয়েছে, তখন পাকিস্তানও কিন্তু এগিয়ে আসেনি। এই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এই চুক্তি আসলেও কতটা কার্যকর। সবশেষে বলতে গেলে 200 বছর আগে হাগিয়া সোফিয়ার পাশে যে সাম্রাজ্য একটি সৌদি রাজবংশের শেষ চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল, আজ সেই সাম্রাজ্যের উত্তরসূরি রাষ্ট্র একই রাজবংশের বর্তমান শাসকদের পাশে দাঁড়িয়ে প্রতিরক্ষা চুক্তিতে সই করছে। ইতিহাস প্রায় এরকমই আশ্চর্য মোড় নেয়, যা কল্পনাও করা কঠিন। কিন্তু এই গল্পের আসল শিক্ষা রাজবংশ বা প্রতিশোধের গল্প নয়। এটি দেখায় কিভাবে বাস্তব রাজনীতিতে
দীর্ঘমেয়াদী স্বার্থ প্রায়শই ঐতিহাসিক শত্রুতাকে ছাপিয়ে যায়। যখন একটি অঞ্চলে নিরাপত্তার প্রচলিত কাঠামো দুর্বল হতে শুরু করে, তখন সবচেয়ে পুরনো প্রতিদ্বন্দ্বীরাও একসাথে বসে নতুন সমীকরণ তৈরি করতে বাধ্য হয়। মক্কা চুক্তি আসলে সেই বৃহত্তর পরিবর্তনেরই একটা প্রতিফলন। একটি অঞ্চল যেখানে পুরনো মিত্রতা টলমল করছে আর নতুন জোট গড়ে উঠছে অনিশ্চয়তার ছায়ায়। প্রশ্ন এখন একটাই, এই নতুন কাঠামো কি সত্যি স্থিতিশীলতা আনবে, নাকি শুধু আরেকটি নতুন প্রতিযোগিতার সূচনা করবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।